আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসের পর্বে আমরা শিখব যে কয়েল রিলের সঙ্গে এই স্টার্টিং এবং রানিং দুইটা ক্যাপাসিটর লাগানো থাকে, কিভাবে লাগায় এবং কিভাবে কানেকশন করে। এইটা হলো একটা কয়েল রিলে। ঠিক আছে, এই কয়েল রিলের মধ্যে কিন্তু আমরা পয়েন্ট কতগুলো দেখতেছি। এখানে দুইটা জ্যাক দেখতেছি, এখানে দুইটা জ্যাক দেখতেছি, এই পাশে দুইটা জ্যাক দেখতেছি, এই পাশে আরেকটা কানেক্টর দেখতেছি। কয়েল রিলের এইখানে হলো পিনটা ঢুকবে কম্প্রেসার এইভাবে। এখানে লেখা আছে এস মানে কি স্টার্টিং, তারপরে এম মানে কি মেইন মানে রানিং। তাহলে রানিং এর সাথে এইভাবে যাবে, স্টার্টিং এর সাথে এইভাবে যাবে, আর কমনটা থাকবে উপরে, আর কমনের সাথে থাকবে এই ওভারলোডটা। তো এখানে একটা জিনিস আছে যে এই একটা তার গেছে এখানে, এই তারটা এই যে এখানে একটা ভেরিস্টার হয়ে এই রানিং পিনের সাথে লাগছে, এই যে ভেরিস্টার হয়ে রানিং পিনের সাথে লাগছে। তা আমরা এখানে এই স্টার্টিং এবং রানিং ক্যাপাসিটর কেন ব্যবহার করে আগে জানতে হবে। এই স্টার্টিং এবং রানিং ক্যাপাসিটরের কাজ কি? দুইটা ক্যাপাসিটর কিন্তু দুইটা কাজ। স্টার্টিং ক্যাপাসিটরের কাজ হলো স্টার্ট করে সে নিষ্ক্রিয় হয়ে যাবে, সে সংযোগই পাবে না, তার মধ্যে আর কোনো লাইন থাকবে না। এর কাজ হলো শুধুমাত্র কি স্টার্টিং করে দেওয়া, অর্থাৎ কম্প্রেসার মোটরকে স্টার্টিং টর্ক বৃদ্ধি করে গতিশীল করা। অর্থাৎ রানিং এবং স্টার্টিং কয়েলের মধ্যবর্তী একটা সংযোগ ঘটানো হলো স্টার্টিং ক্যাপাসিটরের কাজ। এবং যখনই রানিং হয়ে যাবে তখন সে এই রিলে থেকে ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিক। এইখানেও কিন্তু একটা ম্যাগনেট আছে, এই যে কয়েল পেছন আছে না, এখানে একটা প্যারোট আছে ধাতব, এটা কিন্তু যখন বিদ্যুৎ যায় তখন কিন্তু এটা ম্যাগনেটে পরিণত হয়। এখান থেকে কিন্তু অটো থেকে সক্রিয়ভাবে ডিসকানেক্ট হয়, এই রিলের থেকে সক্রিয়ভাবে লাইনটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। অপরদিকে আছে রানিং ক্যাপাসিটর। এখানে স্টার্টিং ক্যাপাসিটরের মান কত ছোট কম্প্রেসারের জন্য 40-70 মাইক্রোফ্যারাড বা এমএফডি। আর স্টার্টিং এটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটর, এই স্টার্টিং ক্যাপাসিটরের মানটা হচ্ছে 40-70 মাইক্রোফ্যারাড। যদি বড় হয় তাহলে 80-110 বৃদ্ধি পাইতে পারে। আর রানিং ক্যাপাসিটরের ক্ষেত্রে 5 মাইক্রোফ্যারাড, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। কম্প্রেসার মোটর যত বড় হবে ক্যাপাসিটরের মান মাইক্রোফ্যারাডের মান কি তত বাড়তে থাকবে। আমাদের এটা হলো মাত্র 220 ওয়াটের কম্প্রেসার। 220 ওয়াটের কম্প্রেসারের মধ্যে আমরা কি লাগাবো, একটা কয়েল রিলে লাগাবো। কয়েল রিলে এরকম ভাবে দিলে অনেকেরই সংযোগ করা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, এদিকে আনতে হবে, অনেকেরই সংযোগ হয় একটু কঠিন হয়ে পড়ে। এই জন্য এটা বোঝানোর জন্য আমরা হাতে নিছি। তো এইখানে মেইন যে এম লেখা আছে এটা মেইন মানে রানিং, এস হলো স্টার্টিং। এখানে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টে কিন্তু স্টার্টিং পিন, এই দুইটা পয়েন্ট। এখানে একটা পয়েন্ট আছে, এটা রানিং পিন। তাহলে আমরা যদি ক্যাপাসিটার সংযোগ করি তাহলে ক্যাপাসিটারের এক পর্যন্ত এক প্রান্ত, এটা তো ছিল কখন, এটা এখানে লাগানো ছিল, একটু প্লাসটা লাগবে। আমরা ক্যাপাসিটার কিভাবে সংযোগ করি একটু দেখেন, সময় লাগবে, তারটা ছিঁড়ে গেছে। আমরা দুইটা তার এই ক্যাপাসিটারের প্রান্তে লাগাই নি, আমরা দুই প্রান্ত লাগাইলাম, তাহলে এক প্রান্ত কিন্তু লাগানো হয়ে গেছে। এই প্রান্তটা কোথায়, এটা কিন্তু রানিং এ চলে আসছে, এই যে রানিং পিনে চলে আসছে, এটা রানিং পিন। ঠিক আছে, এম। আরেক প্রান্ত কই যাবো, স্টার্টিং। তাহলে এটা কিন্তু স্টার্টিং এর পিন। এখানে এই যে এখানে কি লাগাছে এস না, তাহলে এটা স্টার্টিং এর প্রান্ত। তাহলে স্টার্টিং এর প্রান্তে আমরা দিয়ে দিলাম সহজে। তাহলে একটা গেল রানিং এর প্রান্তে, আর একটা গেল কই স্টার্টিং এর প্রান্তে। এখন এই যে রানিংটা, আচ্ছা রানিংটারও কিন্তু একটা স্টার্টিং এ দেবো, একটা রানিং এ দেবো। রানিং এর কিন্তু একটা স্টার্টিং এ আরেকটা রানিং এ, এই যে দিলাম একটা স্টার্টিং এ, আর এনটা ঘুরায় নিয়ে আসা এই যে দিলাম একটা রানিং এ। তাহলে এটা দিলাম রানিং এ, এটা স্টার্টিং এ, এটা দিলাম স্টার্টিং এ, আর এটা দিলাম রানিং এ স্টার্টিং এর। এখন মেইন লাইন কোথায় যাবে, রানিং এর সাথে না স্টার্টিং এর সাথে? রানিং এর সাথে। রানিং এর সাথে যদি আমরা মেইন লাইন দেই তাহলে মেইন লাইনটা কোথায় হবে, এই যে এই মেইন লাইনটা রানিং এর সাথে দিলে এটা রানিং না, এটা যেহেতু মেইন তাহলে এটা রানিং। তাহলে এখন আমরা সংযোগটা কিভাবে করব, আমরা এই যে সংযোগটা এখন এটার ভিতরে ঢুকাই দিব। তার আগে ওভারলোডটা লাগাইতে হবে, এটা কি ওভারলোড না? এই ওভারলোডের কানেকশনটা এইভাবে আগে দিয়ে নিব, এই যে দিয়ে দিছি। এখন কিন্তু রিলেটা আমরা কানেকশন করব।
লাগাও তো। এখন কিন্তু এই যে রিলেটা আমরা লাগাই দিলাম, লাগানো কিন্তু শেষ হয়ে গেছে। স্টার্টিং এবং রানিং দিয়ে একদম লাইন দাও। তারপরে অ্যাম্পিয়ার মিটার কম্প্রেসর কিন্তু চালু হয়ে গেছে, এই যে বাতাস বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন অ্যাম্পিয়ার মাপ দাও, কত অ্যাম্পিয়ার নিতেছে। আর চাপ দিয়ে ধরলে 1.3। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কম্প্রেসরটা বন্ধ করে দিই, আবার সাথে সাথে দেই। হ্যাঁ দাও, আবার দাও। বাস চালু হয়েছে। যদি পিটিসি রিলে লাগাইতাম তাহলে কি চালু হইতো? তোমরা সবাই বসো, আমি বুঝাইতেছি। এখন কানেকশন আমরা সবাই শিখছি, বন্ধ করে দাও। আমরা কানেকশন কিন্তু সবাই বুঝতে পারছি, অর্থাৎ আমাদের দুইটা ক্যাপাসিটার, একটা রানিং একটা স্টার্টিং। দুইটা ক্যাপাসিটারের সংযোগ যাবে, রানিং এ যাবে এক প্রান্ত, স্টার্টিং এ যাবে এক প্রান্ত। স্টার্টিং ক্যাপাসিটারও যেইভাবে কানেকশন হবে, রানিং ক্যাপাসিটার ঠিক স্টার্টিং এবং রানিং পিনের সাথে সেইভাবে সংযোগ হবে। শুধুমাত্র আমরা যে ফেজ লাইন দিব সেইটা যাবে রানিং প্রান্তে। অর্থাৎ আমরা যে এই যে দুই তারে কানেকশন দিব সাপ্লাই পাওয়ার, এই পাওয়ারটা দিতে হবে রানিং প্রান্তে, আর একটা দিতে হবে ওভারলোডে। আর ক্যাপাসিটার, দুইটা ক্যাপাসিটারে কয়টা তার? চারটা তার। স্টার্টিং কয়েলের সাথে স্টার্টিং ক্যাপাসিটর এক প্রান্ত, রানিং ক্যাপাসিটর এক প্রান্ত এক জায়গায় যাবে, তাহলে দুই প্রান্ত দুই জায়গায় গেল, অর্থাৎ একটা স্টার্টিং এ যাবে, একটা রানিং এ যাবে। শুধুমাত্র সংযোগের ক্ষেত্রে, পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে রানিং এর সাথে পাওয়ারটা আসবে, স্টার্টিং এর পিনটা পাওয়ার যাবে না। এইটুক মনে রাখলে হবে। আর ওভারলোডে তো ওভারলোড কমন হিসাবে গেলই, বুঝতে পারছি। এখন বলা হয়েছে কেন লাগানো হয় রানিং, কেন লাগানো হয় স্টার্টিং। সাধারণত 200 ওয়াটের ঊর্ধ্বে যে কম্প্রেসর গুলো, 250 ওয়াট, 300 ওয়াট, 350 ওয়াট, ওর ফ্রিজ গুলা একটু বড় থাকে। বড় ফ্রিজ গুলাতে লোড বেশি পড়ে, অনেক ক্ষেত্রেই কম্প্রেসর বন্ধ হওয়ার পরে লোড থাকে, গ্যাসের চাপটাও বেশি থাকে। তখন দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই সাধারণ রিলে দিলে কম্প্রেসরটা চালু হইতে একটু প্রবলেম হয়, স্টার্টিং টকটা তৈরি হইতে দেরি হয়, তখন গুলা রিলে গুলা মাইট যায় এবং কয়েলের উপর একটা ইফেক্ট পড়ে। এই জন্যই এই কয়েল রিলে ব্যবহার করা হয়, এবং কয়েল রিলের সাথে স্টার্টিং টক বৃদ্ধির জন্য স্টার্টিং ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়, যাতে দ্রুত কম্প্রেসরটা চালু হয়ে যায়। চালু হওয়ার সাথে সাথে স্টার্টিং কয়েলের কাজ, স্টার্টিং ক্যাপাসিটরের কাজ শেষ, স্টার্টিং ক্যাপাসিটরের কাজ শেষ চালু হওয়ার সাথে সাথে। কিন্তু এই যে রানিং ক্যাপাসিটি আমরা লাগায় রাখছি, এটা কিন্তু সর্বদা একই নীতিতে চলবে, যতক্ষণ পাওয়ার থাকে ততক্ষণ চলবে। কি জন্য চলবে? পাওয়ার ইমপ্রুভ করার জন্য, পাওয়ারকে উন্নত করার জন্য পাওয়ার ক্যাপাসিটার মানে পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটারের কাজ করে। এটা বোঝা গেছে? অনেক ফ্রিজেই দেখবা যে রানিং ক্যাপাসিটার দেওয়া থাকে ছোট কম্প্রেসরেও। কেন দেয়? এই পাওয়ার ফ্যাক্টর ঠিক রাখার জন্য রানিং ক্যাপাসিটার ব্যবহার করা হয়। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এই রিলে এই স্টার্টিং কয়েলের সংযোগটাকে বিচ্ছিন্ন করতে না পারে, তাহলে কিন্তু ক্যাপাসিটার পুরে অথবা এই কম্প্রেসরের কয়েলের উপর করে কয়েলের ক্ষতিগ্রস্ত হয়। বোঝা গেছে? এই রিলেগুলার কিন্তু দাম একটু বেশি। এই রিলেগুলার দাম কিন্তু প্রায় 1500 টাকা 1200 টাকা এই রিলেগুলার দাম বাজারে। এই রিলেগুলা যখন আমরা পরিবর্তন করব, তখন অবশ্যই এর মাপ ঝোঁক এবং লাইনগুলা সুন্দরভাবে দেখে কানেকশন করব। এবং খোলার আগে অবশ্যই, এখন তো টাচ মোবাইল সবার, খোলার আগে একটা ছবি উঠাই নেবেন, তাহলে আপনাদের কিন্তু বুঝতে একটু সুবিধা হবে কোনটা কোথায় লাগানো আছে। বুঝতে পারছি? সবাই কি বুঝছি? প্র্যাকটিক্যাল কিন্তু আমরা সবাই দেখাইছি, দেখানোর পরে কিন্তু আবার এটা সুন্দর করে বুঝাই দিলাম আপনাদের। এরপরেও যে না বুঝি তাহলে ভিডিওটা আরেকবার দেখেন নাকি? আচ্ছা, এখন যদি প্রশ্ন করি উত্তর দেওয়া যাবো? হ্যাঁ, স্টার্টিং ক্যাপাসিটির কাজ কি? স্টার্ট করা। রানিং ক্যাপাসিটির কাজ কি? হ্যাঁ, আচ্ছা, এখন দুইটা ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয়েছে যদি বলা হয়, তাহলে কি উত্তর আসবে? মানে একটা রানিং ব্যবহার করছি, একটা স্টার্টিং ব্যবহার করছি, তা আমরা একটা ক্যাপাসিটার ব্যবহার করলে পারতাম, দুইটা ব্যবহার করলে হলো কেন? স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এটাকে প্রেসার দিয়ে স্টার্ট করার জন্য, এবং স্টার্ট করার সাথে সাথে স্টার্টিং ক্যাপাসিটরের নিষ্ক্রিয় হয়ে যায়, এটা কাজ করে না। এবং রানিং ক্যাপাসিটর রানিং কয়েলটাকে দীর্ঘ সময় রান করার জন্য হ্যাঁ, এই যে
এখন এই জন্য আমরা দুইটা ক্যাপাসিটর ব্যবহার করছি। স্টার্টিং এর কাজ হলো স্টার্ট করে ছেড়ে দেওয়া, আর রানিং এর কাজ হলো যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ তাকে শক্তি প্রদান করা। বোঝা গেছে? এগুলা কিন্তু ছোট কম্প্রেসর লাগানো থাকে না, তবে এখন পিটিসি রিলের মধ্যেও কিন্তু রানিং ক্যাপাসিটর লাগানো থাকে, তবে সেটা হইতে হবে 3 পিন। বোঝা গেছে? আর কয়েল রিলে কি তাহলে আমরা এখন বুঝলাম? কয়েল হতো সিসি মানে কারেন্ট কয়েল রিলে যেটাকে বলা হয়। তাহলে আমরা রিলে কয় প্রকার দেখলাম এখানে? 3 প্রকার। একটা দেখলাম পিটিসি রিলে, তারপরে কয়েল রিলে দেখলাম 2 ধরনের, এটাও কিন্তু একটা কয়েল রিলে, এটার মধ্যেও ক্যাপাসিটর লাগানো যায়। ক্যাপাসিটর লাগানো থাকলে আরেকটা সুবিধা কি, যে কারেন্ট যতবারই যাক আর আসুক আমরা কিন্তু ঘন ঘন চালু এবং বন্ধ করতে পারতেছি, কম প্রেসারে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। এই জন্যই সাধারণত বড় বড় কম প্রেসারের ক্ষেত্রে, মানে ফ্রিজের বড় কম প্রেসারের ক্ষেত্রে, লোড বেশির ক্ষেত্রে স্টার্টিং এবং রানিং উভয় কম্প্রেসার উভয় ক্যাপাসিটর ব্যবহার করা হয়, যাতে কম্প্রেসারটা বেশি দিন টেকসই হয় এবং ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য কিন্তু সাধারণত দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। কোনো ক্ষেত্রে যদি স্টার্টিং ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই কম্প্রেসারটা চালু হইতে গেলে ওভার কারেন্ট গ্রহণ করবে কিছুটা, যেহেতু কম্প্রেসারটা মোটর একটু বড়, সেই ক্ষেত্রে দেখা যায় চালু হইতে যায় এই ওভারলোডটা ট্রিপ করতেছে, তখন কিন্তু ধরা পড়ে যে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না, কম্প্রেসারটা চালু হইতে যায় বন্ধ হয়ে যাচ্ছে। কি কারণে বন্ধ হচ্ছে? এই ক্যাপাসিটরটা গেছে গা, অথবা এই কয়েল রিলের কোনো একটা ফাংশন কাজ করতে পারছে না, তখন কি করতে হয়? এই রিলে চেঞ্জ করতে হয়। রিলে চেঞ্জ করে দিলে আবার দেখা যাচ্ছে সুন্দরভাবে চলছে। এখন এই ধরনের ফ্রিজ যদি আপনাদের হাতে আসে, তাহলে আগে স্টার্টিং ক্যাপাসিটর চেক করতে হবে, রানিং ক্যাপাসিটর চেক করতে হবে, এরপরে রিলে দিয়ে চালু করতে হবে। এখন যদি দেখেন যে কম্প্রেসার ঠিক আছে কিনা, তাহলে কম্প্রেসার আমরা বিভিন্ন পদ্ধতিতে চালু করতে পারবো, বিভিন্ন পদ্ধতিতে চালু দিয়ে আমরা শিখতে পারবো যে কোনটা কিভাবে চালু করতে হয়। কাজ করতে গেলে সবার আগে এসির হোক ফ্রিজের হোক, সবার আগে কম প্রেসার চালানো শিখতে হবে। কম প্রেসারের ডিভাইস গুলো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তাহলে কিন্তু সঠিকভাবে কাজ করা যাবে। এখানে ফ্রিজের কম প্রেসারের ঝামেলা যুক্ত বেশি, কি জন্য? পিটিসি রিলে লাগে, কয়েল রিলে লাগে, স্টার্টিং ক্যাপাসিটর লাগে, রানিং ক্যাপাসিটর লাগে, আর কোনো ঝামেলা নাই। বৈদ্যুতিক ওয়ারিং বিভিন্ন ফাংশন থাকতে পারে, কিন্তু ফ্রিজের কম প্রেসারের ক্ষেত্রে অনেকে মনে করে খুবই সহজ, অনেকে মনে করে একটু জটিল। এখন জটিলকে সহজ করতে হবে, সহজ ভাষায় নিতে হবে, তাইলে আমরা বুঝতে পারছি দুইটা ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়। আজকের আলোচনার বিষয় ছিল প্র্যাকটিক্যাল, অর্থাৎ কম প্রেসারকে কয় ভাবে চালানো যায়। তাহলে পিটিসি রিলেতে চালানো যায়, কয়েল রিলেতে চালানো যায়, শুধুমাত্র স্টার্টিং ক্যাপাসিটরে চালানো যায়, শুধুমাত্র রানিং ক্যাপাসিটারও চালানো যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে রানিং স্টার্টিং উভয় ক্যাপাসিটার দিয়ে চালানো যায়। শুধুমাত্র বড় কম্প্রেসারের ক্ষেত্রেই রানিং এবং স্টার্টিং ক্যাপাসিটারের প্রয়োজন পড়ে, আর অন্যান্য কম্প্রেসারের ক্ষেত্রে এই স্টার্টিং ক্যাপাসিটার লাগে না বলা যাবে না, ব্যবহার না করলেও চলে। বুঝতে পারছি? এই পিছনে কে আছে? তুমি বুঝতে পারছো? তুমি তো দূরে রয়েছো, কি বুঝতে পারছো আমরা কি আলোচনা করছি? আচ্ছা, এখন এই কয়েল রিলে গুলো সাধারণত কত ওয়াটের কম্প্রেসার থেকে ব্যবহার করা হয় এটা জানি? সাধারণত 200 ওয়াটের উপরে যখন কম্প্রেসার গুলো যাবে, তখনই সাধারণত দুইটা ক্যাপাসিটার আসে, আর 200 নিচে সাধারণত পিটিসি রিলে ব্যবহার করা হয় এবং রানিং ক্যাপাসিটার একটা ব্যবহার করা হয়, স্টার্টিং ক্যাপাসিটার থাকে না। সবাই বুঝছি তো? ঠিক আছে দর্শক, যারা আমাদের এই প্র্যাকটিক্যাল ভিডিওটি দেখছেন, এটা কিন্তু সরাসরি একটা প্র্যাকটিক্যাল ভিডিও আমরা দেখাইলাম। তো আমরা আগে আমাদের স্টুডেন্টদের কিন্তু শিখাই নিছি, শিখানোর পরে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করছি, যাতে পরবর্তীতে তারা এইটা আবার দেখতে পায়, দেখে আবার মনে রাখতে পারে, এই জন্য ভিডিও করছি। এবং আপনারাও দেখবেন, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, আমার চ্যানেল দেখেন। আর আমাদের এসি ফ্রিজের ট্রেনিং এর ক্ষেত্রে এইটা হলো আমাদের এই এসির ক্লাসরুম এবং প্র্যাকটিক্যাল রুম। তো আমাদের রুমের মধ্যে কি আছে আপনারা একটু দেখেন। আমাদের এখানে নিজস্ব 3 ফেজ লাইন, 5 টনের বিভিন্ন ধরনের মডেলের এসি এবং ইনভার্টার, নন ইনভার্টার সকল ধরনের এসি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, এবং সকল ছাত্রকে সমানভাবে প্র্যাকটিক্যাল করার সুযোগ দেওয়া হয়।
প্র্যাকটিক্যালের জন্য আলাদা টেবিল আছে, যন্ত্রাংশ আছে, ক্লাসের জন্য আলাদা বেঞ্চ আছে, এবং প্রজেক্টরের সাহায্যে এবং বোর্ডের সাহায্যে সমভাবে কিন্তু আমি বুঝাই থাকি। আর আমার এই ট্রেনিং সেন্টারে 80% প্র্যাকটিক্যাল কাজ আমি নিজে হাতে করাই। আমি একজন টেকনিশিয়ান, আমি একজন ইঞ্জিনিয়ার, বা আমি একজন দোকানদার, আমি একজন সার্ভিসম্যান। আমার কিন্তু সবটাই আছে, আমার নিজস্ব সার্ভিস সেন্টারও আছে। এটা হলো আমার ক্লাসরুম ট্রেনিং সেন্টারের। এছাড়াও আমাদের আরেকটি ট্রেনিং সেন্টার আছে, সেখানে শুধুমাত্র ফ্রিজের কাজ শেখানো হয়। আর এইখানে হাউস ওয়ারিং, মোটর কন্ট্রোলিং এবং কম্পিউটারের বিভিন্ন কোর্স চলমান আছে। তো আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের 30তম ব্যাচে এখন ভর্তি চলতেছে। তো আমাদের ক্লাস শুরু হবে 10ই জুলাই থেকে। আপনারা যারা ভর্তি হতে চান সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।